প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রথম দুটি ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণের বিসর্গ সন্ধি নিয়ে, এবং তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম বাঘ কবিতাটি নিয়ে। আশা করি তোমরা সকলেই সেটা বারবার পড়েছো এবং বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় বিষয়গুলি বোঝার ক্ষেত্রে, আমার প্রতিটি ক্লাসের ক্ষেত্রেই আমি বারবার বলছি, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমাদের যে প্রশ্নগুলি আছে, মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমাকে লিখে জানাও কমেন্টে, তাহলে আমি সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় পশু পাখির ভাষা যে গল্পটি আছে, সেই গল্পটি নিয়ে। যদিও এই গল্পটি কোনো সেকশনে হয়েছে, আবার কোনো সেকশনে হয়নি, যার জন্য গল্পটি আমি সকলের জন্যই পুরো গল্পটা নিয়েই আমরা আলোচনা করব। তাই আগের ক্লাসে যেমন আমরা বলেছিলাম যে কোনো গল্প বা কবিতা আলোচনা করার জন্য সবার আগে আমাদের প্রয়োজন কবি বা লেখক সম্পর্কে লেখকের সঙ্গে পরিচিতি ঘটানো। তাই আমরা জানবো সুবিনয় রায়চৌধুরী, যিনি এই গল্পের লেখক, তিনি কে। এই সুবিনয় রায়চৌধুরী বাংলা সাহিত্যের বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র ছিলেন সুবিনয় রায়চৌধুরী। সুবিনয় রায়চৌধুরী ছোটোর থেকেই, তিনি শৈশবকাল থেকেই গল্প বলায় অত্যন্ত দক্ষ ছিলেন, এবং তার এই যে দক্ষতা, সেই দক্ষতাগুলো তিনি তার বয়স বাড়ার সাথে সাথেই তিনি সাহিত্যের আঙ্গিকে রূপ দিতে থাকলেন, এবং সাহিত্য জগতের একজন বিশিষ্ট শিশু কিশোরদের জন্য একজন বিশিষ্ট সাহিত্যিক হয়ে উঠলেন। এবং তার যে লেখাগুলো একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো অত্যন্ত সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় লেখা, যার ফলে শিশু কিশোরদের কাছে অত্যন্ত বোধগম্য হতো এবং আকর্ষক ছিল। শুধুমাত্র যে তিনি গল্প বা কবিতা রচনা করেছেন এমন নয়, তিনি শিশু কিশোরদের মনের বিভিন্ন যে প্রশ্নগুলো উপস্থাপিত হয় বিভিন্ন বিষয় সম্পর্কে, সেই সব বিষয়গুলো নিয়ে তিনি তথ্যনিষ্ঠ অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন, যেগুলো সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং তিনি 1945 সালে পরলোক গমন করেন। আমাদের এই যে আলোচ্য গল্পটি পশু পাখির ভাষা, এই গল্পটি নেওয়া হয়েছে তাঁর সুবিনয় রায়চৌধুরীর রচনা সংকলন গ্রন্থ থেকে। এবার আসা যাক গল্পের বিষয়ে। এই যে পশু পাখির ভাষা গল্প, যে নামকরণ, এই নামকরণের মধ্যে দিয়ে আমাদের বিষয় কিছুটা পরিচয় ঘটছে। যেমন পশু পাখির ভাষা, আমরা ভাষা কাকে বলে প্রত্যেকেই জানি। ভাষা বলতে আমরা বুঝি মনের ভাব প্রকাশ করাকে। ধ্বনির সাহায্যে বা উচ্চারণের সাহায্যে মনের ভাব প্রকাশ করে আমরা যেভাবে করি সেটাকে আমরা ভাষা বলি। তাই তো আমাদের মানুষের ক্ষেত্রে যেমন একজন আমরা আরেকজনকে কথার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি, ঠিক একই রকমভাবে এই যে লেখক সুবিনয় রায়চৌধুরী কিছু প্রশ্ন উপস্থাপন করেছেন যে পশু পাখির কি ভাষা আছে, তারা যে জীবন ধারণ করে, তাদের যে জীবনকাল, তারা যে বনে জঙ্গলে বাস করুক বা গৃহপালিত পশু হিসাবে বসবাস করুক, তাদের মনের কি সত্যিই কোনো ভাষা আছে, বা সেইগুলো তারা কিভাবে প্রকাশ করে, কিভাবে বোঝায় একে অপরকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানবো। সেই জন্য গল্পটাকে আমরা পড়বো। এই গল্পটিকে আমরা সাধারণত দুটো পার্টে পড়বো, অর্থাৎ দুটো ক্লাসে, একদিনে শেষ করা সম্ভব নয়, তাই আমরা দুটো ক্লাসে পড়বো। এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখব যে বহুকাল আগের থেকেই যে বিভিন্ন রকমভাবে যে গবেষণার বিষয় চলছে পশু পাখিদের ওপর, যে তাদের ভাষা নিয়ে, যে পশু পাখিরা কীভাবে তাদের মনের ভাব প্রকাশ করেন, এই নিয়ে বিভিন্ন প্রাণী বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন, এবং এই গল্পের মধ্যেও ঠিক সেই রকমই কিছু তথ্য সম্ভার নিয়ে উপস্থাপন করেছেন লেখক সুবিনয় রায়চৌধুরী। আসলে এটি একটি গল্প নয়, এটাও একটা তার তথ্যনিষ্ঠ প্রবন্ধের মধ্যেই পড়ে। এবার দেখা যাক গল্পে আমরা সরাসরি চলে আসি। গল্পে কি আছে? লেখক প্রথম লাইনেই লিখছেন, পশু পাখির কি ভাষা আছে? একটা প্রশ্ন আমাদের পাঠককুলের কাছে ছুড়ে দিয়েছেন যে পশু পাখির কি ভাষা আছে। আমরা যত গল্পটা আস্তে আস্তে পড়বো, যত গল্পের দিকে অগ্রসর হব, ততই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে। তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? আরও একটা প্রশ্ন, যে তারা কি আমাদের মানুষের মতোই বা মনুষ্য সমাজের মতোই তারা কি তাদের মনের ভাবগুলো বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? যদিও বা করে, সেগুলি কেমন, বা আদৌ করে কি না? এই রকম নানান প্রশ্ন নিয়ে দীর্ঘকাল ধরে একটা গবেষণা চলে আসছে,
এবং তাই লেখক বলেছেন এইসব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা বহুকাল থেকেই হয়ে আসছে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো লেখক প্রথম স্ট্যান্ডাতেই তুলে ধরলেন, প্রথম প্যারাতেই তুলে ধরলেন যে পশু পাখির কোনো ভাষা আছে কিনা, বা তারা তাদের মনের ভাবগুলি কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করে কিনা, বা তারা একে অপরের সঙ্গে তাদের মনের ভাব প্রকাশের জন্য কোনো ভাষা ব্যবহার করে কিনা। এই যে প্রশ্নগুলো গবেষণার বিষয়, এগুলো নিয়ে গবেষণা বহুকাল থেকেই হয়ে আসছে। ঠিক সেই তথ্যগুলোই লেখক আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপর লেখক বলেছেন পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এটা ঠিক। অসংখ্য পশু পাখি আছে যারা অনেকটাই মানুষের কথা বা মানুষের যে কথা সেগুলো বোঝে। যেমন আমাদের গৃহপালিত কুকুর হোক বা গরু হোক বা বিড়াল হোক, আমাদের কিন্তু ভাষা, আমাদের যে কথাগুলো সেগুলো কিন্তু তারা বোঝে। ঠিক তাই লেখক বলেছেন বুদ্ধিমান জীব যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া প্রভৃতি, তাদের মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলেই কাছে আসে। যেমন আমাদের গৃহপালিত বা যেগুলো বুদ্ধিমান জীব আমরা বলি, কুকুর, বন মানুষ বা ঘোড়া, আমরা যে তাদেরকে বিভিন্ন নাম ধরে ডাকি, তাদের যে নামকরণ করি, সেক্ষেত্রে আমরা যখনই তাদের নাম ধরে ডাকি দেখা গেল তারা কান খাড়া করে সাড়া দিচ্ছে। অর্থাৎ তারা আমাদের কথাটা বুঝতে পারছে, তারা আমাদের ভাষাটা বোঝার মতো তাদের উপলব্ধি ক্ষমতা আছে। আবার মুরগিরা তিতি ডাক শুনে আসে, হাঁস সই ডাক শুনে আসে, আবার ছাগল অর ডাক শুনে আসে। হাতি তো মাহুতের কথা শুনেই চলে। মাহুত অর্থাৎ মাহুতের ভাষায় পূর্ববঙ্গে যেমন বৈঠো মানে বসো, তেরে মানে কাত হও, ভরি মানে পিছনে যাও, মাইল মানে সাবধানে যাও, এইসব শব্দগুলো মাহুতরা প্রয়োগ করে হাতির ক্ষেত্রে, এবং ঠিক সেই রকমভাবেই কিন্তু হাতিরা তাদের আচরণগুলো করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পশু পাখিরাও কিন্তু মানে মানুষের ভাষা, যে ভাষাগুলো তারা সেগুলো বুঝছে এবং সেইভাবেই কিন্তু তারা কাজ করছে। কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয়। যেমন কিছু কিছু কুকুর আছে, আমরা আজকাল কুকুর পোষাটা আমাদের কাছে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, নতুন ট্রেন্ড, যে প্রতিটি মানুষই কম বেশি যাদেরই একটু সামর্থ্য আছে, কেউ দেশি কেউ বিদেশি নানান ধরনের কুকুর পোষেন বাড়িতে, এবং সেই কুকুরগুলোকে যদি তাদের শব্দগুলো শেখানো হয়, তাদের ভাষাগুলো শেখানো হয়, তাহলে কিন্তু তারা বুঝতে পারে এবং সেই মতো কাজকর্ম করে। পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো আর তারা বলতে পারে না। পরস্পরকেও সে ভাষা বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। এটা ঠিক যে কিছু কিছু পশু আছে যারা মানুষের ভাষা বোঝে, কিন্তু তারা একে অপরকে বা তাদের যে প্রজাতির যে পশুগুলো আছে তাদের সাথে সেটা বলতে পারে না, বা যে মানুষকে আবার প্রত্যুত্তরে যে উত্তর দেওয়া, সেক্ষেত্রেও তারা সেই ভাষা প্রয়োগ করতে পারে না। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যেগুলি তাদের মনের ভাবকে প্রকাশ করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তারা এমন কিছু আচরণ করে, এমন কিছু শব্দ করে তাদের মুখের মাধ্যমে, যার ফলে আমরা বুঝতে পারি যে সে আমাদের কথাটি বুঝেছে, বা সেই পশুগুলো আমাদের কথাগুলি বুঝতে পারছে। বিড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় সে শব্দ করে না। এটা কিন্তু অত্যন্ত বোঝার মতো বিষয় যে বিড়াল বা কুকুর, আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের সামনেই ঘটনাগুলি ঘটে যে কুকুর বা বিড়াল একে অপরের প্রতি দেখলেই যেরকম একটা বিরক্তি বা যেরকম ঝগড়া করার যে তাদের মানসিকতা প্রকাশ করে, বা যে ভাষায় তারা শব্দ করে, বা যেরকমভাবে তাদের মনের ভাব প্রকাশ করে, আবার তারা ঠিক যখন কান্না করে ঠিক সেই রকমভাবে শব্দ কিন্তু করে না। অর্থাৎ তাদের ভাষার যে বৈচিত্র্যতা এর মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ তারা যে বিভিন্ন প্রকৃতির মনের ভাব ভিন্ন শব্দের মাধ্যমে, ভাষার মাধ্যমে প্রকাশ করে, সেটা কিন্তু এর মধ্যে দিয়েই বোঝা যায়। দূর থেকেই এইসব বিড়াল বা কুকুরের শব্দ শুনেই বোঝা যায় তারা ঝগড়া করছে কি কাঁদছে। কুকুরের ঝগড়া আর রাগের মধ্যে ঘেউ আছে, ভয় বা কানের শব্দে কেঁও আছে। জাত ভেদের শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাৎ। বিড়ালেরও ঠিক তেমনেরই আওয়াজে ম্যাও আর মিউ ইত্যাদি আছে, রাগ বা ঝগড়ায় ওয়াও আছে। দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে, কি শুধু আওয়াজ করছে। অর্থাৎ এইগুলির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে বিড়াল বা কুকুর তাদের যে ঝগড়া করার জন্য হোক বা কান্না করার জন্য হোক, তারা ভিন্ন রকমের শব্দ প্রয়োগ করে। অর্থাৎ তোমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছে। অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে,
পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। আমরা যদি একটু পশু পাখিদের নিয়ে একটু গভীরে অধ্যয়ন করি, তাহলে দেখব যে সত্যিই তারা এই ধরনের ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করে এবং এই ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করে তাদের একে অপরকে মনের ভাব প্রকাশ করে। আবার ঠিক একই রকমভাবে তারা যদি কোনো বিপদে পড়ে বা বিপদে থেকে বাঁচার জন্য বা সকলকে সতর্ক করার জন্য কিন্তু ভিন্ন ধরনের শব্দের প্রয়োগ তারা করে থাকে। এই পর্যন্ত আমরা জানলাম যে বিভিন্ন ধরনের পশুরা বা বিভিন্ন ধরনের প্রাণী যারা আছে তারা কিন্তু তাদের মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন রকমের শব্দ প্রয়োগ করে এবং সেই শব্দগুলো যে তারা শুধুমাত্র ঝগড়া করার সময় হোক বা কান্না করার সময় হোক এরকম না, তারা একে অপরকে সতর্ক করার জন্যও কিন্তু শব্দ প্রয়োগ করে, যার ফলে তারা বুঝতে পারে যে কোনো বিপদ আসন্ন বা বিপদ আসছে। এবার আমরা যে প্যারাটায় যাব সেখানে একজন বিখ্যাত পশুবিজ্ঞানীর নাম শুনবো, যিনি দীর্ঘ প্রায় 35 থেকে 40 বছর পশুদের উপর গবেষণা করেছেন। তিনি বনে জঙ্গলে নিজে কাটিয়ে উপলব্ধি করেছেন এবং তার উপলব্ধির যে বিষয়গুলো তিনি বিভিন্ন রকম পত্রপত্রিকায় বা তার সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন। সেরকমই একজন সাহেব ছিলেন রিউবেন কাস্টাং। তার সম্পর্কে আমরা এই প্যারাটায় জানব। রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। তিনি বলেন যে তিনি পশুদের ভাষা বোঝেন, তার কারণ তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন বনে জঙ্গলে এবং বিভিন্ন পশুদের সঙ্গে তিনি মিশেছেন। তিনি ভাবটা উপলব্ধি করতে পারেন, তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন, এটা তিনি দাবি করেন। তিনি বলছেন, কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমায়। কিন্তু একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি। অর্থাৎ এই যে রিউবেন কাস্টাং সাহেব, তিনি দীর্ঘকাল বনে জঙ্গলে অতিবাহিত করে বিভিন্ন প্রাণীদের সংস্পর্শে এসে তাদের যে ভাষা, অর্থাৎ জঙ্গলি হাতির ভাষা হোক বা বাঘের ভাষা হোক বা ভাল্লুকের ভাষা বা গরিলা, বিভিন্ন ধরনের যে হিংস্র প্রজাতির যে প্রাণীগুলো আছে তাদের কাছ থেকে প্রায় মৃত্যুমুখ থেকে তিনি ফিরে এসেছেন তাদের তিনি ভাষাটা জানতেন বলে, এবং তাদের সাথে তিনি মনের যে ভাব সেটা প্রকাশ করতে পারতেন বলেই বা তাদের ভাষাটা তিনি বুঝতে পারতেন বলেই কিন্তু তিনি যে বেঁচে ফিরেছেন। এই যে বেঁচে ফেরা, এই যে মূল কারণই হচ্ছে তার পশু ভাষার প্রতি জ্ঞান। এবং তিনি বলছেন তিনি সাক্ষাৎ যমকে এড়িয়ে যেতে পেরেছেন, অর্থাৎ মৃত্যু মুখ থেকে তিনি ফিরে এসেছেন। তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষা বলতে পারো তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ। অর্থাৎ জঙ্গলের রাজা সিংহ আমরা প্রত্যেকেই জানি, সেই সিংহর ক্ষেত্রেও আমরা নিরাপদ হতে পারি যদি আমরা তার ভাষা বলতে পারি। এরকম কি সম্ভব যে সিংহ ভাষা বলতে পারে? তিনি বলেন যে হ্যাঁ সম্ভব, যে দীর্ঘকাল যদি আমরা অধ্যয়ন করি, দীর্ঘকাল যদি তাদের সঙ্গে কাটাই, আমরা যদি তাদের ভাষাটাকে শিখতে পারি, তাদের মনে ভাব প্রকাশ করার যে কৌশল সেগুলো উপলব্ধি করতে পারি, সেগুলো বিষয়ে যদি আমরা দক্ষ হয়, তাহলে আমরা অবশ্যই সেইগুলো সম্পর্কে আদব কায়দা যদি আমরা শিখতে পারি তাহলে নিরাপদ থাকব। তারপর যদি তাদের জাতের আদব কায়দা অনুসারে তার কাছে যেতে পারো, তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না। তিনি আরও বলছেন যে তাদের জাতের যে বিভিন্ন শ্রেণীর বা যে হিংস্র জন্তু জানোয়ারেরা বনে জঙ্গলে থাকে, তাদের যদি আদব কায়দাগুলো, তাদের আচরণগুলো, তাদের ভাষা যদি আমরা রপ্ত করতে পারি, আমরা শিখতে পারি, তাহলে তাদের কাছে যেতে আমাদের আর খুব বেশি ভয় থাকবে না। আমরা প্রথম পর্বের ক্লাসে এইটুকুই এখানেই শেষ করছি। পরের অংশটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়ব আগামীকাল। তবে যেটুকু আমরা আজকে পড়লাম বা যেটুকু আমরা আজকে বুঝলাম, তার ভিত্তিতে আমরা এটুকুই বলতে পারি যে পশু পাখির ভাষা, এই যে গল্প, এটা আসলে গল্প নয়, এটা একটা তথ্যনিষ্ঠ প্রবন্ধ। এখানেও লেখক সুবিনয় রায়চৌধুরী তার যে বিশেষ দক্ষতা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি বিভিন্ন তথ্যনিষ্ঠ প্রবন্ধ রচনা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পশু পাখির ভাষা। এখানে তিনি একজন বিখ্যাত প্রাণী গবেষকের নাম উপস্থাপন করেছেন, তার নাম রিউবেন কাস্টাং। সেই রিউবেন কাস্টাং সাহেব বলছেন যে বিভিন্ন প্রাণীদের
যে হিংস্র প্রাণীগুলো আছে, বাঘ, সিংহ বা চিতা হোক বা ভাল্লুক হোক বা গরিলা হোক বা শিম্পাঞ্জি হোক, এই সমস্ত যেসব প্রাণীরা আছে তাদের যদি আমরা ভাষাকে রপ্ত করতে পারি, তাদের ভাষা যদি আমরা আদব কায়দা শিখে নিতে পারি, তাদের সাথে যদি আমরা তাদের যে মনের ভাব প্রকাশের যে কৌশল সেই কৌশলগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে তাদের সঙ্গে আমরা নিরাপদে কথা বলতে পারি, তাদের সঙ্গে আমরা নিরাপদে থাকতে পারি। এছাড়াও তিনি প্রথম গল্পের শুরুতেই বলেছেন যে বিভিন্ন পশুদের ক্ষেত্রে বা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, যেমন কুকুর, বিড়াল, এরা ভিন্ন সময়ে ভিন্ন রকমের মনে ভাব প্রকাশ করে। ঠিক যেমন যখন ঝগড়া করে তখন একরকম, বা যখন কান্না করে তখন একরকম, আবার যখন বিপদে পড়ে নিজেদের প্রজাতিকে সতর্ক করার জন্য তখনও কিন্তু যে শব্দ উচ্চারণ করে সেটাও ভিন্ন প্রকৃতির। এর মাধ্যমে লেখক বলতে চেয়েছেন যে পশুদেরও ভাষা আছে এবং তারাও তাদের মনের ভাব প্রকাশ করে নানান রকম শব্দ করে। এবং এই বিষয়ের সঙ্গে আমরা কতটা সহমত, এই গল্পটা পুরোপুরি বুঝলে বা যখন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এই অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা বিষয়টা আরেকটু ভালো বুঝতে পারবো এবং আমরা কতটা সহমত কিনা সেই বিষয়ে আমরা পরবর্তীকালে যখন আরেকটু পড়ব তখন আমরা জানতে পারবো। আজকের ক্লাস প্রথম পর্বের এই যে পশু পাখির ভাষা ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলেই বাড়িতে গল্পটি রিডিং পড়বে, বারবার পড়বে। পড়ার পর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। ধন্যবাদ।